প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছে মারুফ রনি। এই অনুষ্ঠানেও আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা চলতি অর্থ বছরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বিশিষ্ট ব্যবসায়ী KSM মোস্তাফিজুর রহমান। স্বাগত আপনাদের দুজনকেই। প্রথমেই জনাব গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই যে আমাদের চলতি অর্থ বছরে আসলে কেমন গেল, আপনার মূল্যায়নটা কি? প্রথমত হলো 2016 অর্থ বছরটি তুলনামূলকভাবে 2015 অর্থ বছরের তুলনায় অনেক বেশি স্থিতিশীল ছিল। অর্থনৈতিক সূচকগুলোর দিকে যদি তাকিয়ে দেখেন, দেখবেন যে এর ভিতরে মূল্যস্ফীতি তুলনামূলকভাবে কম ছিল। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার কমের দিকে ছিল। সরকারের যে ব্যয় সেটি তুলনামূলক কম হওয়ার কারণেও হলেও ডেট সার্ভিস যেগুলো, ডেট বার্ডেনটা তুলনামূলকভাবে একটি ম্যানেজেবল জায়গায় ছিল। সব মিলিয়ে এক ধরনের স্থিতিশীল পরিবেশ এই অর্থ বছরে ছিল এবং তার কিছুটা সুবিধা পাওয়া গেছে তুলনামূলকভাবে এর আগের অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রবৃদ্ধির দিক থেকে কিছুটা ভালো অবস্থান রয়েছে। সেটি কতটি হয়েছে সেটি একটি পরের বিষয়, সেটা হয়তো পরে আলোচনায় আসতে করা যাবে। কিন্তু তারপরেও তুলনামূলকভাবে গত অর্থ বছরের তুলনায় রাজনৈতিকভাবে স্থিতিশীল পরিবেশ বজায় থাকার একটা সুবিধা এই অর্থ বছরে আমরা দেখেছি। তবে যেভাবে আমাদের প্রত্যাশা ছিল যে এই সুবিধাজনক স্থিতিশীল পরিবেশটি বেসরকারি বিনিয়োগকারীরা হয়তো পূর্ণাঙ্গভাবে নেবেন, হয়তো আমরা পূর্ণাঙ্গভাবে সেটি দেখতে পাইনি। তবে তারপরেও আমি বলবো যে এই সীমিত যে পরিস্থিতি তার মধ্যে যতটুকু হয়েছে সেটি আশাব্যঞ্জক দিক। আরেকটি বিষয়কে ভুলে গেলে চলবে না যে বিশ্ব পরিস্থিতিতে এখন এক ধরনের চাহিদার স্রোতগতি রয়েছে। এই স্রোত চাহিদার একটা প্রতিক্রিয়া আমাদের যে রপ্তানি তার উপরে পড়ছে এবং সে কারণে রপ্তানি প্রবৃদ্ধি 9%, 9.5% থাকার পরেও আমরা তুলনামূলক অন্য আগের বছরগুলোর তুলনায় বা ভালো যখন সময় ছিল তার তুলনায় এখন বেশ কম আমরা মনে করছি। এর একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি দেশের ভিতরে উৎপাদনে, এবং এর একটা প্রতিক্রিয়া ব্যাংক ঋণ বা এর একটা প্রতিক্রিয়া বিনিয়োগে এবং কর্মসংস্থান, সেখানেও এর একটা প্রতিক্রিয়া পড়ছে। আরেকটি যেটি আমরা দেখতে পাচ্ছি যে রেমিটেন্স প্রবাহ তুলনামূলকভাবে কিন্তু এখন পর্যন্ত যা এই অর্থ বছরে তা কিছুটা নেতিবাচক এবং আগের অর্থ বছরে খুব একটা আশাব্যঞ্জক পরিস্থিতি ছিল না। সাম্প্রতিক সময় যদিও কিছুটা বহির্গমন বেড়েছে, কিন্তু সেই তুলনায় কিন্তু রেমিটেন্স প্রবাহ যথেষ্ট মাত্রায় বাড়ছে না। এর প্রতিক্রিয়া যেটি হয়েছে যে অভ্যন্তরীণ ভোগে এর একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তার কারণ হলো রেমিটেন্সের একটা বড় অংশই আমাদের যারা গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে ব্যবহার করছেন তারা অভ্যন্তরীণ ভোগ ব্যয় ব্যবহার করেন এবং সেই ভোগের উপরেও এর একটা নেতিবাচক প্রতিক্রিয়া পড়েছে। ফলে সামগ্রিকভাবে যেটি হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা থাকলেও এর যে গুণগত ভাবে এর যে সুফল পূর্ণাঙ্গভাবে নেওয়া, সেই সুফলটি আমরা পূর্ণাঙ্গভাবে নিতে পারিনি এবং সে কারণেই প্রত্যাশিত মাত্রায় যে প্রবৃদ্ধি হওয়া সেটি কিন্তু পাওয়া যায়নি। জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আসতে চাই যে উনি যেটি বলছিলেন যে অভ্যন্তরীণ চাহিদার ক্ষেত্রে এক ধরনের আপনার খুব বেশি চাঙ্গা ভাব ছিল না, এটির একটি কারণ বললেন রেমিটেন্সের কথা। তো আপনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের একজন ব্যবসায়ী এবং আপনি সম্প্রতি একটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো আপনাদের ব্যবসায়িক পরিবেশটা আসলে কেমন ছিল সার্বিকভাবে এই বছরটা? ধন্যবাদ। আপনি যদি স্বাভাবিকভাবে আমি যদি বলি তাহলে দুটো দিক এখানে ইম্পর্টেন্ট। একটা হলো যে আমরা কেমন করছি, আশেপাশের দেশগুলোর তুলনায় আমরা বাংলাদেশে আমরা কেমন করছি এবং আমাদের দেশের সক্ষমতার সাথে আমরা কত দূরে এগিয়ে আছি সেটা জানার বিষয়। তো আমি বলবো যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা 13 সালের পর থেকে আসার পর থেকে আমাদের ব্যবসা ক্ষেত্রে এটা প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছু কিছু সমস্যা রয়ে গেছে, যেটা সরকারি অবকাঠামোগত, ট্যাক্সেশনের সমস্যা, রেট অফ ইন্টারেস্ট ব্যাংকের, এগুলো যদি যথাযথভাবে অ্যাড্রেস করা যেত তাহলে কিন্তু আমাদের এখানে বিনিয়োগ এবং কর্মসংস্থান এবং মানুষের ক্রয় ক্ষমতা এবং পভার্টি রিডাকশনের ক্ষেত্রে একটা বড় রকমের আরও পজিটিভ কিছু আশা করা যাচ্ছে। রেট অফ ইন্টারেস্টও কমে এসছে। রেট অফ ইন্টারেস্ট আমি তুলনা করব অন্য দেশের তুলনায়। আমার প্রোডাক্ট যখন এখানে উৎপাদন করে আমাকে যখন বহির্বিশ্বের সঙ্গে আমাকে যখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমাকে নিতে হয়, তখন আমাকে দেখতে হবে সেই দেশে এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে তারা কি কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছে। উৎপাদনের সমস্ত উপকরণ আমাদের দেশে তুলনামূলকভাবে সস্তা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু রেট অফ ইন্টারেস্টে আমরা অন্য দেশের চেয়ে কম আমাদের দেশে আমরা পিছিয়ে আছি। যেমন ধরুন ল্যান্ড, লেবার, ক্যাপিটালটা আমাদের দেশে এখনও এক্সপেন্সিভ।
রেট অফ ইন্টারেস্ট, যেটা আমাদের এখনও আমরা সিঙ্গেল ডিজিটে আমরা আসতে পারিনি। তো যেখানে দেখুন অফশোর ব্যাংকিংয়ে কিছু কিছু কোম্পানি অবশ্য আমরাও পাচ্ছি, যেটা বিদেশি ব্যাংকের আমরা কম রেট অফ ইন্টারেস্টে আমরা টাকা পাচ্ছি, যেটা আমরা সমস্ত ব্যাংকগুলোতে এই ধরনের সুযোগ সুবিধা থাকলে তাহলে বিনিয়োগে কিন্তু এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তো। সেই জায়গায় আমরা পিছিয়ে আছি। তাছাড়াও বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ ইন্ডাস্ট্রিতে না দেওয়ার কারণে যেটা হচ্ছে, কিন্তু এটা গতিটা যেভাবে হওয়া দরকার সেখানে হচ্ছে না। আচ্ছা, ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য অভ্যন্তরীণ চাহিদা তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বিনিয়োগের, নতুন 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 বিনিয়োগ আসার ক্ষেত্রে। তো সেটিতে আসলে আপনারা কোনো ঘাটতি দেখতে পেয়েছেন? অভ্যন্তরীণ চাহিদা কি? আমরা যদি সেক্টর ওয়াইজ যদি বলি, যেমন ধরুন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা চমৎকার গ্রোথ আছে। যদি সেটা আপনি দেশের বাইরে, দেশে এবং দেশের বাইরে এটা আছে। এগ্রিকালচার কমোডিটির প্রাইস পড়ে যাওয়ার কারণে কৃষিতে যে সমস্ত কৃষি উপকরণ চাষিরা ক্রয় করে সেখানে কনজামশন সেখানে কমে গেছে, যেহেতু তার উৎপাদিত পণ্যের বাজার মূল্য সে যথাযথ পাচ্ছে না, ফলে সে বিনিয়োগ করতে যে কৃষি উপকরণ সে কনজাম কম করছে। এখানে একটা আছে। আর অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেমন স্টিল ইন্ডাস্ট্রি, সিমেন্ট, এগুলোতে কিন্তু চাঙ্গাভাব এসছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ভালো অবস্থা আছে। আবার এগ্রিকালচারের লাইভ স্টক এবং ফিশারিতে ভালো অবস্থা আছে। সার্বিকভাবে আমি যদি বলি যে আশেপাশের দেশগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন যে আমাদের সার্ক কান্ট্রিগুলোর মধ্যে আমরা কি অবস্থায় আছি, সেখানে বাংলাদেশের অবস্থান আমি বলবো যে ভালো, এবং আরও অন্য দেশের চেয়ে বেটার। জনাব গোলাম মোয়াজ্জেম, আপনি সার্বিকভাবে কিভাবে দেখছেন যে নতুন বিনিয়োগ আসার ক্ষেত্রে কি ধরনের, মানে সংখ্যাগত দিক থেকে যদি বলি, ক্যাপিটাল মেশিনারি আমদানির ক্ষেত্রেও কি পরিস্থিতি এখন? এই অর্থ বছরের যে প্রাক্কলনটি কিছুদিন আগে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, সেখানে যেটি দেখা যাচ্ছে যে বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপি শতাংশ হিসেবে এর আগের বছরের থেকে কমে গেছে। যদিও প্রবৃদ্ধি রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে বিনিয়োগটি কমে গেছে। কিন্তু সামগ্রিক বিনিয়োগ যেখানে সরকারি বিনিয়োগের অংশ রয়েছে, সেটি যেহেতু উচ্চ প্রবৃদ্ধি আছে, ফলে সামগ্রিকভাবে সামগ্রিক বিনিয়োগ গত অর্থ বছরের তুলনায় জিডিপির হিসেবে বেড়েছে, কিন্তু সরকারি বিনিয়োগ সেখানে একটি বড় ভূমিকা রেখেছে। প্রশ্নটি হলো, সরকারি বিনিয়োগ যেভাবে বাড়ছে সেই বিনিয়োগের সুবিধা বেসরকারি খাত এখনও পর্যাপ্তভাবে নিতে পারছে না, তার কারণটি দেখা দরকার। অর্থাৎ প্রশ্নটি হলো যে সরকারি বিনিয়োগগুলো হচ্ছে সেই বিনিয়োগগুলো কিন্তু বেসরকারি খাতে বিনিয়োগের ত্বরণ সৃষ্টি করছে না। বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু বড় বড় প্রকল্প শেষ না করা পর্যন্ত কিন্তু তার সুবিধাটি বেসরকারি খাত কিন্তু নিতে পারবে না। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হচ্ছে, ঢাকা ময়মনসিংহ রাস্তা হচ্ছে, স্পেশাল ইকোনমিক জোনের কাজ চলছে এই মুহূর্তে, বিদ্যুৎ প্রকল্প হচ্ছে, অনেক গ্যাস প্রকল্প হচ্ছে, সেতু হচ্ছে, কিন্তু সবই কিন্তু শেষের দিকে যাচ্ছে না, অর্থাৎ শেষ হচ্ছে না। আবার উপরন্তু সেখানে ব্যয় বৃদ্ধির একটা প্রবণতাও রয়েছে। সে কারণে কিন্তু বেসরকারি খাত সেখান থেকে যে সুবিধা নেয়ার, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমদানি, এর ফলে আপনি দেখবেন যে সামগ্রিকভাবে যে সরকারের টার্ম লোনের যে গ্রোথ, ব্যাংক থেকে টার্ম লোনের যে গ্রোথ, সেটি কিন্তু এখন কম, নেগেটিভ রয়েছে। এবং তার একটা প্রতিক্রিয়া হচ্ছে আমদানিকৃত যে মেশিনারিজ, সেখানেও তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। ফলে এদিক থেকে ঠিক পরিষ্কারভাবে বিনিয়োগের জায়গাটিকে যেভাবে ত্বরণ আমাদের প্রয়োজন, সেটি আমরা পাচ্ছি না। যেটি মনে রাখা দরকার যে আমাদের অর্থনীতি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, নিম্ন মধ্যম আয়ের একটি দেশ, অর্থনীতি বিকাশমান, আগাচ্ছে সামনের দিনে, এরকম একটি অর্থনীতি কিন্তু আগামীতে শুধুমাত্র ভোগ ব্যয় বা সেটির জন্য যে চাহিদা আমরা দেখতে পাচ্ছি পণ্যের, এটির উপরে নির্ভর করে কিন্তু প্রবৃদ্ধি বেশি দূর আগাতে পারবে না। এবং সেখানেই প্রয়োজন আসলে নতুনভাবে বিনিয়োগের। এক্ষেত্রে যদি দেশীয় বিনিয়োগকারী যদি যথেষ্ট আগ্রহী না হন, তাহলে উচিত হবে বিদেশি বিনিয়োগকারীদেরকে এখানে। কিন্তু আমরা যদি এডিপি বাস্তবায়নের কথা দেখি, তো সেক্ষেত্রে তো খুব বাস্তবায়নের হার তো খুব বেশি না, মাত্র 41% 9 মাসে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে যেভাবে সরকারের কাছ থেকে এর আগের বছরে প্রত্যাশা তৈরি হচ্ছিল যে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এর ফলে কার্যকরভাবে বাস্তবায়নের হারটি বাড়বে, সেভাবে কিন্তু আমরা দেখতে পাইনি। বরঞ্চ বছর শেষে গিয়ে এডিপি যেভাবে কাটছাট হলো, প্রায় 6% পরিমাণ কাটছাট হলো, এবং টাকার অঙ্কে সেটি সর্ববৃহৎ প্রায় 30,000 কোটি টাকার মতো মনে হয় এবছর কাটছাট হয়েছে, সেটি বেশ বড়। আমরা গত অর্থ বছরের শেষে দেখেছিলাম যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সাথে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আলাদাভাবে অঙ্গীকারনামা হচ্ছে এই বছরে তারা কী কী প্রকল্প বা কী কার্যক্রম বাস্তবায়ন করবেন সেটি। আমরা এরকমও শুনছিলাম যে নতুন প্রকল্প না নিয়ে বড় বড় প্রকল্পগুলো দ্রুতগতিতে শেষ করে দেওয়ার জন্য উদ্যোগ, বড় প্রকল্প ফাস্ট ট্র্যাক প্রজেক্ট যেগুলো ছিল সেগুলোকে আলাদাভাবে দেখবার জন্য আলাদা একটি কমিটি রয়েছে যারা কাজ করছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা তারপরেও দেখছি যে বাস্তবায়নের গতি পর্যাপ্ত মাত্রায় না। এর একটা বড় কারণ হচ্ছে যে এই অর্থ বছরে রাজস্ব আদায়ে যেভাবে প্রবৃদ্ধি হয়েছে সেটি স্বাভাবিক একটি প্রবৃদ্ধির ধারায় রয়েছে, কিন্তু যেভাবে ব্যয়ের কাঠামো তৈরি হয়েছে তাতে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি অনেক বেশি প্রয়োজন ছিল, সেই প্রবৃদ্ধিটি পাওয়া যায়নি। ফলে রাজস্ব ঘাটতি এখানে একটি বড় বিষয়, এবং এর ফলে সম্পদ কম থাকার কারণে বিভিন্ন প্রকল্পে যে পর্যাপ্ত অর্থ সেই জায়গায় দেবার ক্ষেত্রে একটা টানাপোড়েন চলেছে, সেটি একটি কারণ। উপরন্তু মূল্যস্ফীতি কম থাকা এবং তেলের মূল্য কম হবার একটি যৌক্তিক কারণে রাজস্ব আদায়ের পরিস্থিতিতেও তার একটা প্রতিক্রিয়া এখানে আমরা দেখেছি। ফলে আর কম অর্থ সরবরাহের একটা বড় কারণ এর সাথে জড়িত। আবার একই সাথে উন্নয়ন প্রশাসনের যে ক্ষমতা সেই জায়গাটিও এখন একটা প্রশ্নের জায়গায়। একটা জিনিস দেখা দরকার যে উন্নয়ন প্রশাসন এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাদের পক্ষে আর কত বড় বাজেট বাস্তবায়ন করাটি সম্ভব সেটি একটি যৌক্তিকভাবে আমার মনে হয় বিশ্লেষণ প্রয়োজন। অবশ্যই তার দক্ষতা বৃদ্ধি পেয়েছে উত্তরোত্তর, কিন্তু দক্ষতার মাত্রাটি আর কতটুকু বাড়ানো সম্ভব, এবং তা দিয়ে এই যে প্রতি বছর যে বাজেটের আকার বৃদ্ধি পাচ্ছে, উন্নয়ন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেটি বাস্তবায়নের আসলে ক্ষমতার দিক থেকে এই উন্নয়ন প্রশাসন কতটুকু এগুতে পারবে সেই জায়গাটি দেখা দরকার। এবং সেক্ষেত্রে হয়তো এটিও ভাবা দরকার যে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকে কিভাবে আরও সম্পৃক্ত করা যায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দিক থেকে। সেদিক থেকে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে উদ্যোগ, সরকারি বেসরকারি উদ্যোগে প্রকল্পগুলো বাস্তবায়নে যদি কাঙ্ক্ষিত মাত্রা পেত, গতি পেত, তাহলে কিন্তু সরকারের উপরে চাপটি অনেকটা কমানো যেত। উপরন্তু এটিও মনে রাখা দরকার যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের একটা গুরুত্বপূর্ণ অংশীদার কিন্তু হচ্ছে বেসরকারি যে এনজিওগুলো, এবং তাদের যে কন্ট্রিবিউশন এই জিনিসটি কিন্তু বাজেটে পর্যাপ্তভাবে রিফ্লেক্টেড হয় না। এবং আমরা নিজেরা হিসেব করে দেখেছি যে কোনো কোনো খাতে সামগ্রিক যে ব্যয় সরকারের তার প্রায় 20-30% পর্যন্ত ব্যয় হয় এনজিওর মাধ্যমে সেই সমস্ত খাতে। সুতরাং এগুলোকে যদি বাজেটে পর্যাপ্তভাবে নিয়ে আসা যায় এবং উন্নয়ন ব্যয়ে যদি আরও বেশিভাবে এনজিওকে সম্পৃক্ত করা যায়, তাহলে প্রতি বছর বাজেট আকার বৃদ্ধির সাথে সাথে উন্নয়ন প্রশাসনকে বড় না করেও একটি সীমিত মাত্রার মধ্যে রেখেও হয়তো দক্ষতা বৃদ্ধি করে এবং বেসরকারি খাতগুলোকে সম্পৃক্ত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত গতিতে করা সম্ভব। আচ্ছা, জনাব মোস্তাফিজুর রহমান, আপনি কি বলবেন আসলে সরকারের যে উন্নয়ন কর্মসূচি রয়েছে সেগুলো বাস্তবায়নের সেই সুফল কি আপনারা নিতে পারছেন, আপনারা কি পাচ্ছেন সেটি? সরকার যখন বিনিয়োগ করবে অবশ্যই এটা কিন্তু আপনার, যেমন ধরুন আমাদের দেশে সরকার যে ব্রিজ, যে যমুনা ব্রিজের সেখানে তার বিনিয়োগ হচ্ছে, আসলে পদ্মা সেতু যেটা হচ্ছে, তো পদ্মা সেতুতে সেখানে যা কিছু উপকরণ যেগুলো প্রয়োজন সেগুলো সে পারচেস করবে কোথা থেকে? সেগুলো কিন্তু আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি থেকেই কিন্তু এগুলো আসবে। আজকে রড এবং সিমেন্টের গভর্নমেন্টের প্রকিউরমেন্টে আমাদের উৎপাদনের প্রায় 40% কিন্তু গভর্নমেন্টের প্রকিউরমেন্ট। তাহলে সরকার যখনই তার পারচেস এবং ইনভেস্টমেন্ট যখনই হবে, এটা আলটিমেটলি কিন্তু এটা সাধারণ জনগণ এবং হলো ব্যবসায়ী এর সাথে সংশ্লিষ্ট যারা তাদের উপকার হবে। তা আমি মনে করি যে সরকারের যেটা আপনি বলছেন যে একটু আগে মজিম সাহেব যেটা বললো যে এডিপির পুরাটা এখানে বিনিয়োগ যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, যেটা যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফান্ড যেটা, সেটা হয় কি সরকারের ক্ষেত্রে যে আন্তঃমন্ত্রণালয় এবং এখানে ব্যুরোক্রেসি, প্রাইভেট একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে ডিসিশন মেকিং যত সহজ, সরকারের ক্ষেত্রে কিন্তু এখানে এই ব্যুরোক্রেসি এগুলোকে ধীর গতিতে নিয়ে আসে। তবুও আমি বলবো যেহেতু গভর্নমেন্ট একটা অ্যাম্বিশিয়াস, যে ভলিউমটা যেহেতু অনেক বড়, সেই ভলিউমের যদি 40% যদি, যেটা বিগত সময়ের চেয়ে, যেমন উন্নয়ন বাজেটটাই ছিল ছোট, এখন উন্নয়ন বাজেটটাই আমরা 2 গুণ 3 গুণ করেছি, সেই বর্ধিত বাজেটের যদি আপনার 40% 50% যদি এটা আমরা ব্যয় করতে পারি, সেটাও কিন্তু গভর্নমেন্টের ক্রয় কিন্তু অনেক বেশি। গভর্নমেন্টের ক্রয় আলটিমেটলি যে এটা ইউজার্স যারা আছে, কনজিউমার যারা, তাদের ইনকামে এটা ইফেক্ট ফেলে। টার্গেট ফুলফিল না হওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় আসে যে আপনার রাজস্ব আহরণ, এবং বলা হয়ে থাকে যে ব্যবসায়ীরা অনেক রাজস্ব ফাঁকি দিচ্ছেন, তারা ঠিকমতো রাজস্ব তারা সরকারকে দিচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আসলে আপনি একজন ব্যবসায়ী, আপনি কি বলবেন?
আমি বলবো যে রাজস্ব ক্ষেত্রে যদি বিনিয়োগের কয়েকটা প্রধান কারণ, যদি দেশীয় বিনিয়োগ অথবা বিদেশি বিনিয়োগকে যদি আমরা বলি যে কোন বিষয়গুলো এখানে অন্তরায়, সেখানে কিন্তু ট্যাক্সেশনের বিষয়টা যদি সিম্পল না হয় তাহলে কিন্তু বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করবেন। এবং আমাদের দেশেও যারা আমরা ট্যাক্স পে করি, এটা যত সিম্পলিফাই করা যায়, এবং এখন 40%, 37% একটা আমাকে প্রফিটের ট্যাক্স দিতে হচ্ছে, এবং সেটার যত সরলীকরণ করা যায় তাহলে এটা মানুষ এটা দিতে বেশি প্রলুব্ধ হবে। তা আমি মনে করি যে এই সিস্টেমগুলো আরও একটু সহজতর এবং ব্যুরোক্রেসি যাতে কম থাকে, তো সহজ জিনিসটার প্রতি মানুষের ভীতি কম এবং সেখানে তার অংশগ্রহণটাও বেশি হয়, এটা সহজকরণ করা দরকার আছে। জনাব গোলাম মজিম, আপনি একটু রাজস্ব আহরণ নিয়ে আপনার কি মূল্যায়ন? যে আমরা তো দেখতে পাচ্ছি যে যে ধারণা করছি আসলে যেই গতি রাজস্ব আহরণের, তো বড় ধরনের একটা ঘাটতি হতে যাচ্ছে, তো এটি সরকার কিভাবে আসলে করতে পারে? একটি তো এবছর থেকে মানে আগামী অর্থ বছর থেকে একটি উদ্যোগ রয়েছে যে ভ্যাট, নতুন যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের যে আইনটি সেটি বাস্তবায়ন শুরু হবে, এবং তখন প্রত্যাশা করা হচ্ছে যে এর মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। যদিও এটি নিয়ে ব্যবসায়ীদের দিক থেকে দ্বিমত রয়েছে, বিশেষ করে ক্ষুদ্র বা মাঝারি খাতের যে সমস্ত উদ্যোক্তা রয়েছেন বা একেবারেই ক্ষুদ্র আয়ের যে সমস্ত দোকান বা ব্যবসায়ী রয়েছেন তাদের দিক থেকে আপত্তি রয়েছে যে সিঙ্গেল রেটে 15% ভ্যাট আদায় করা তাদের উপর একটি বাড়তি চাপ হবে এবং তাদের ভোক্তার উপরে তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া পড়তে পারে বলে তারা মনে করছেন। তো তারপরে আমার মনে হয় যে ভ্যাট আইনের ক্ষেত্রে যদি কিছু সংশোধন করার পরেও বাস্তবায়ন হয় তাহলে ধীরে ধীরে সেটি আসলে রাজস্ব আদায় ইতিবাচক প্রতিক্রিয়া ফেলবে। এবং আমরা এটি জানি যে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে রাজস্ব আদায় এখন মূল লক্ষ্য সরকারের, বাইরের উৎসগুলোর থেকে। ফলে ইনকাম ট্যাক্স একটা বড় জায়গা। ফলে ইনকাম ট্যাক্সের জায়গায় একদিকে যেমন সরকার বিভিন্নভাবে সুবিধা দিচ্ছেন, বিভিন্নভাবে কর্পোরেট ট্যাক্স হার গতবারও কমানো হয়েছে প্রায় 2 থেকে 2.5%। সবচেয়ে বড় যে রপ্তানি খাত সেখানেও মানে কমানো হয়েছে। এর ফলে যেটা প্রতিক্রিয়া, যেটি প্রত্যাশা ছিল যে হ্যাঁ এর ফলে যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে সেখান থেকে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি হবে। কিন্তু আমরা অর্থমন্ত্রী সম্প্রতি একটি ইঙ্গিত দিয়েছেন আমাদের বাজেটের আকার আগামী অর্থ বছরের আকার হতে পারে 3,40,000 কোটি টাকার মতো। তো এত বিশাল একটি বাজেটের লক্ষ্যমাত্রা আপনার কাছে কি মনে হয় যে এটি কি বাস্তবসম্মত হবে কিনা কিংবা উচ্চাভিলাষী হবে কিনা? আমি যেটা আগে বলছিলাম যে আমরা এডিপি বাস্তবায়ন প্রক্রিয়া বা যেভাবে এবছর বাস্তবায়ন হচ্ছে তা দেখে একটা মানে কিছুটা হলেও আশঙ্কা রয়েছে যে এই উন্নয়ন প্রশাসন কতটুকু বড় বা কত বড় আসলে উন্নয়ন বাজেট বাস্তবায়নের ক্ষমতা রাখে, সেই যে প্রশ্নটা কিন্তু আছে। সুতরাং সেটি আসলে অন্য গভর্নমেন্টের ভেবে দেখা দরকার। কিন্তু তার মানে এই না যে আমাদের দেশের ভিতরে ওই পরিমাণ বিনিয়োগের চাহিদা নেই, তা কিন্তু না। বিনিয়োগের চাহিদা রয়েছে, কিন্তু সেই বিনিয়োগটি করবার দায় দায়িত্ব পুরোটুকুই সরকার নেবেন কি না নাকি অন্যদের সাথে ভাগ করে নেবেন, সেই বিষয়টি আসলে আলোচনার এখানে মুখ্যত দরকার। তবে যেহেতু বাজেট আসছে সেই দিক থেকে যেটি গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটি হচ্ছে উত্তরোত্তর বাজেট যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সরকারি ব্যয়ের বিভিন্ন প্রকল্পগুলো যেভাবে এখন প্রাক্কলন হচ্ছে, তাতে গিয়ে অনুমান হয় বা আশঙ্কা হয় যে এই জায়গাতে প্রচুর পরিমাণে বা অপব্যয় বা অপচয় রয়েছে। এমনকি মাঝখানে অর্থ প্রতিমন্ত্রীও একসময় বলেছে, মানে অর্থ প্রতিমন্ত্রী বলেছিলেন যে প্রচুর পরিমাণ অপচয় অপব্যয়ের সুযোগ রয়েছে, দুর্নীতিও সেক্ষেত্রে এখানে একটা বড় সমস্যা। এবং এর ফলে যেটি হয় যে বাজেটে যখন এই সমস্ত হিসেবগুলো ঢোকানো হচ্ছে, দেয়া হচ্ছে, এতে বাজেটের স্বচ্ছতার জায়গাটি প্রতিনিয়ত আসলে আরও অস্বচ্ছ হয়ে যাচ্ছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আসলে বাজেটকে আরও স্বচ্ছ করবার প্রয়োজন, যে বিভিন্ন খাতে যে বিনিয়োগগুলো সেটি কোন খাতে কেন এই পরিমাণ বিনিয়োগের দরকার সেই স্বচ্ছতাটা দরকার। ঠিক একইভাবে সরকারের যে বিভিন্ন কর্পোরেশনগুলো বিভিন্নভাবে লাভ করছে সেই লাভের যে হিসেবগুলো সেটি যেমন জানা দরকার। আবার কর্পোরেশনগুলোতে সরকার যে প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে সেটি সাবসিডি হোক বা বিভিন্নভাবে, সেটিরও আসলে পর্যাপ্ত একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ দরকার। প্রতিনিয়ত এই যে সরকারের বাজেট বৃদ্ধির কারণ এবং তার যে ব্যয়ের যে কাঠামো তার একটা স্বচ্ছ একটা পরিসংখ্যান বা হিসেব আমাদের সামনে থাকা দরকার। সেই জায়গাটি আমার মনে হয় যে স্বচ্ছতা আনার প্রয়োজন রয়েছে, যেটি আমরাও এবারের আগামীকালকে আমাদের সিপিডি থেকে আমরা কিছু বাজেট প্রস্তাবনা দেব। সেখানে আমরা কিছু বিষয়কে এই স্বচ্ছতার জায়গাটিকে আমরা বেশ বড়ভাবে দেখছি যে মধ্য আয়ের দেশ হিসেবে যে সমস্ত রিফর্মগুলো আনা দরকার তার ভিতরে একটা বড় সংস্কারের জায়গা হচ্ছে এই বাজেট প্রক্রিয়ায় যে ফিসক্যাল বা বাজেটারি যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেই জায়গাতে বড় রকমের সংস্কার আনা।
আচ্ছা, জনাব মুস্তাফিজুর রহমান, আপনার প্রত্যাশাটা কি যে আগামী বাজেট আসলে কেমন আপনারা দেখতে চাচ্ছেন? বিনিয়োগ বান্ধব তো নিশ্চয়ই আপনারা চাইবেন, কিন্তু কি ধরনের সুযোগ সুবিধা আসলে প্রয়োজন বলে মনে করেন, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে? যদি ইন্ডাস্ট্রির কথা আপনি যদি বলেন, বাজেটে সরকারকে এমনভাবে বাজেটটা নির্ধারণ করতে হবে যাতে করে এই ইন্ডাস্ট্রিতে উৎপাদিত পণ্যগুলো আমরা আমাদের দেশে বাজারজাতকরণের ক্ষেত্রে অন্য দেশে আমদানি করা পণ্যের সঙ্গে যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে। তাহলে যদি আমার আমদানি করা পণ্য যদি এখানে এসে আমাদের দেশের ইন্ডাস্ট্রির পণ্যকে যদি ঝুঁকির মুখে ফেলে, সেটাকে গভর্নমেন্টকে প্রোটেকশন করতে হবে, এটা একটা দিক। আমাদের অ্যাসোসিয়েশন থেকে, চেম্বার অফ কমার্স থেকে প্রতিটি সেক্টর থেকে সুপারিশ মালা আমরা গভর্নমেন্টের কাছে আমরা রাখবো। তবে এটা একটি অন্যতম দিক। আপনি যদি বাজেটের কথা বলেন যে গভর্নমেন্ট বাজেট করে হলো, তারা আগে এখানে হিসাব করে ব্যয়ের বাজেটটা আগে করে যে আমি এই ক্ষেত্রে ব্যয় করতে চাই, তারপরে তিনি নির্ধারণ করে তার আয়ের বাজেটটা, কোন কোন সোর্স থেকে এই ফান্ডটা আসবে। প্রাইভেট কোম্পানি, আমি যখন আমার বাজেট তৈরি করি, আমি প্রথমে আমার আয়ের বাজেটটা করি যে আমার আয়টা আসবে এত, এবং আমি আয় থেকে এটা আমি ব্যয় করব, এবং এটা আমার উদ্বৃত্ত থাকবে, এবং উদ্বৃত্ত থেকে আমি আবার রিইনভেস্টমেন্টে যাব। তো গভর্নমেন্টের বাজেটের ধরনই হলো তারা আগে ব্যয়ের বাজেটটা করে। যেমন আপনি অলরেডি বলে ফেলছেন যে এত টাকার বাজেট হবে, মানে কি এটা ব্যয়ের বাজেট। তারপরে এখন এখানে নির্ধারণ করা হবে আয়টা আসবে কোথার থেকে। যেহেতু আয়ের উৎস বলতে আমরা দেখি যে আমাদের ইন্টারনাল সোর্স থেকে যে রেভিনিউ থেকে এটাকে বড় রকমের সোর্স হলো এটা, তো সেখানে যদি বেশি পরিমাণে ট্যাক্স এখানে ইম্পোজ করা যায়, স্বাভাবিক কারণে এটা কম্পিটিশনে পড়বে। সেই জায়গাগুলো আমরা ব্যবসায়ী থেকে আমরা চাচ্ছেন যে ট্যাক্সেশন যেন একটু সাবধানে করা হয়, এবং দেশীয় ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখে যেন বাজেটটা নির্ধারণ করা হয়। জনাব গোলাম মোয়াজ্জেম, খুব ছোট্ট করে আপনি যদি একটু বলেন যে আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির একটি ইঙ্গিতও দিয়েছেন যে 7.2, এবং এই অর্থ বছরে প্রাক্কলন করা হচ্ছে 7। তো এটিকে আপনি কেউ বিতর্ক করছেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে না আরো কম হবে, তো আপনার কাছে কি মনে হয়? আমাদের কাছে মনে হয়েছে যে যেহেতু 9 মাসের তথ্য উপাত্তের ভিত্তিতে এই প্রাক্কলনটি হয়েছিল, সুতরাং অনেক সূচকেরই পূর্ণাঙ্গ তথ্য আসলে এখন পর্যন্ত নেই। এক্ষেত্রে অনুমিতি যেটি ধরা হয়েছে সেটি উচ্চ অনুমিতির ভিত্তিতেই হয়তো করা হয়েছে। ফলে বছর শেষে যখন প্রকৃত তথ্য উপাত্ত পাওয়া যাবে, সেক্ষেত্রে হয়তো প্রবৃদ্ধিটি কিছুটা নিম্ন সমন্বয় হবে, এবং অনেকগুলো সূচকে আমরা দেখেছি যে যেভাবে হিসেবগুলো হয়েছে সেটা বেশ উচ্চ পর্যায়ে ধরে এই হিসেবগুলো হয়েছে, যেটি হয়তো কিছুটা নিম্ন সমন্বয় হলে সেটি হয়তো 7-এর উপরে কাছাকাছি, 7 না হলেও কাছাকাছিও থাকতে পারে। কিন্তু তারপরে আমি বলবো যে সামগ্রিক বিচারে এখন যে বিশ্বব্যাপী প্রবৃদ্ধির যে পরিস্থিতি, তাতে এটি 6.5-এর উপরে থাকা, সেটি যে কোনো পর্যায়ে থাকে, সেটিও আসলে একটি উল্লেখযোগ্য অর্জন। জি, আমরা আজকে এ পর্যায়ে আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।